এই ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন আমি পদত্যাগ করিনি, আর মহামান্য রাষ্ট্রপতিও বলছেন যে আমার কাছে পদত্যাগ পত্র নাই। কাজে তাদের যে স্ট্যাটাসটা ছিল তার চেয়ে কিন্তু খুব ওয়ার্স্ট স্ট্যাটাস, তার চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমানের। এর সঙ্গে সংযুক্ত হলো যে এখানে কোনো সরকার গঠন করা হয়নি, কারণ সুপ্রিম কোর্ট সরকার গঠন করার কোনো পরামর্শ দেননি, আর কনস্টিটিউশনে সরকার গঠন করার কোনো অন্তর্বর্তী সরকার গঠন করার কোনো প্রভিশনও নাই। এবং যখন শপথ হয়েছে সেখানেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলাম এই কথা বলার অবকাশ ছিল না, কারণ সুপ্রিম কোর্ট রেফারেন্স ওটা বলেনি। কাজে পূর্বের চেয়ে খারাপ অবস্থা কিন্তু বর্তমান যারা ক্ষমতা আছে তাদের। চিরদিন তো এই অবস্থা থাকবে না, একদিন কিন্তু আইনের মুখোমুখি দাঁড়াতে হবে, সেই সময় তাদের লিগাল স্ট্যাটাসটা জিরো হবে, তাদের কৃতকর্মটা অন্যরকম হবে। এইখানে সংবিধানের একটা বিধানের কথা বলি। আমাদের সংবিধানের ৭ হচ্ছে খুবই উল্লেখযোগ্য একটা অনুচ্ছেদ। এই ৭-এর ২-তে বলা হয়েছে এই সংবিধানের মূল স্ট্রাকচারের বাইরে কোনো আইন করা যাবে না। যদি কোনো আইন করা হয় সেই আইনের যতটুকু এই সংবিধানের বিধানের সঙ্গে সাংঘর্ষিক ততটুকু বেআইনি বলে ঘোষিত হবে, অর্থাৎ ঘোষণা করা লাগবে না, অটোমেটিক্যালি বেআইনি হবে। যে সংবিধানে যেটা নাই সেটা যদি আমি ফজলুল বারী সবাই মিলে যদি পাশ করি তাতে ওটা বেআইন। এখন এর সঙ্গে নতুন যে বিধান যুক্ত হয়েছে সংবিধানে ৭-এর এ, ৭-এর এতে বলা হয়েছে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন, এই সংবিধানকে সকলের অনুসরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সংবিধানের বিধিবিধানকে ভঙ্গ করেন অথবা এই সংবিধানের প্রচলিত নিয়মকে অস্বীকার করেন বা এই সংবিধানের বিধিবিধানকে অস্বীকার করতে কাউকে অনুপ্রাণিত করেন, সমর্থন করেন, অনুসমর্থন করেন, তাহলে তার কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘন, সেটাকে বলা হবে রাষ্ট্রদ্রোহিতা। আর রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড। এখন এই সরকার কিভাবে গঠিত হয়েছে? তাহলে সংবিধানের বিধিবিধান হয় নাই। তাহলে কনস্টিটিউশনের আর্টিকেল 7A-তে যে বিধান আছে, যেই সংবিধানের যে বিধিবিধান এর বাইরে অথবা এই বিধিবিধান ভঙ্গ করা অথবা এই বিধিবিধানকে অস্বীকার করা অথবা এই বিধিবিধান ভঙ্গ করতে কাউকে সমর্থন করা বা অনুসমর্থন করা, সবটাকেই ধরে নেওয়া হবে রাষ্ট্রদ্রোহিতা। তাহলে আমি যদি সেই জায়গার ব্যাখ্যা আসি সাংবিধানিক বিষয়ে একজন আইনজীবী হিসাবে, আইনের ছাত্র হিসাবে, তাহলে আপনি সংবিধান সমুন্নত রাখবেন বলে শপথ নিলেন, আর সংবিধানে যেটা নাই আপনি সেটা দাবি করে বললেন আমি অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে আপনার কৃতকর্মটা তো সংবিধান ভঙ্গ হলো না? তো সংবিধান ভঙ্গ হলে আর্টিকেল 7A ৭-এর এ অনুচ্ছেদের যে অপরাধ, সেই অপরাধকে আপনি করলেন না, স্বাভাবিক প্রশ্ন হবে সেই অপরাধটি সংগঠিত হয়ে গেল। রেজাউল করিম প্রায় ৭-৮ মাস পরে এসে খুব গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রশ্ন আপনি সবার সামনে নিয়ে এসেছেন। এই যে রাষ্ট্রদ্রোহের অপরাধ এখন যেটা হচ্ছে, এই অপরাধের জন্য আগামীতে কারা কারা অভিযুক্ত হতে পারেন? এখানে লিগাল পার্সপেক্টিভে যদি ধরি, প্রথম হচ্ছে যারা সংবিধানের বিধিবিধান ভঙ্গ করলেন, তারা যারা এই বিধিবিধান ভঙ্গ করে নিজেকে ক্লেইম করলেন আমি উপদেষ্টা, আমি প্রধান উপদেষ্টা, এবং তাকে যারা সমর্থন করলেন, তার সঙ্গে যারা করেসপন্ডেন্স করলেন, তার এই স্ট্যাটাসকে যারা এডমিট করলেন। ধরেন আপনি একটা মসজিদের ইমামই না, আমি যে বললাম যে আপনার কাছ থেকে আমি ফতোয়া নিতে চাই, তাহলে আমি কিন্তু যিনি ইমাম না, যিনি ইসলামিক স্কলার না, আমি তাকে স্কলার বলতেছি। এই সরকারের যে কোনো বিষয়কে যারা সাপোর্ট করবে তারা বেআইনি একটি সরকারকে সাপোর্ট করতেছে, তার বেআইনি কার্যক্রমকে সাপোর্ট করতেছে। কেউ ডাইরেক্ট করতে পারে, কেউ বাই কন্ডাক্ট করতে পারে, তার কৃতকর্মের ভিতর থেকে করতে পারে। আপনি একটা অফিসে চাকরির জন্য বারবার যাচ্ছেন, আমি দীর্ঘদিন আপনার অফিসে কাজ করতে যাচ্ছি, আপনি আমাকে দিয়ে কাজ করাচ্ছেন এবং বলতেছেন যে পার্মানেন্ট করবো, পার্মানেন্ট করবো, পার্মানেন্ট করবো। একটা সময় আপনি লোক নিয়োগের সময় আমাকে বলতেছেন যে না, তোমাকে নিব না। আমি যদি হাইকোর্টে যাই, আমাদের লিগাল টার্মে একটা শব্দ আছে লেজিটিমেট এক্সপেকটেশন, অর্থাৎ আমার ওই পদে যদি কোনো লোক নিতে হয় তাহলে দীর্ঘদিনে আপনার কন্ডাক্ট থেকে প্রমাণিত হয়েছে যে আপনি আমাকে নেবার কথা বলে আমাকে খাটাইছেন, কাজে আমাকে নিবেন। এটা হচ্ছে থ্রু ইউর কন্ডাক্ট, থ্রু ইউর অ্যাক্টিভিটিস আপনি আমার লেজিটিমেট এক্সপেকটেশনটাকে ডেভেলপ করলেন। এই সরকারকে যারা বৈধ সরকার বলবে তারাও কিন্তু এই যে সংবিধানের বিধিবিধান ভঙ্গের বিষয়টাকে, ওই যে বললাম সমর্থন, অনুসমর্থন,
প্রত্যক্ষ পরোক্ষভাবে সংবিধানের আর্টিকেলের বাইরের সবকিছুকে যিনি সাপোর্ট করবেন তিনিও কিন্তু ওই দায়ে যুক্ত হবেন। একজন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন, ওনার নাম হচ্ছে সাইফুল ইসলাম খান। আপনার উদ্দেশ্যে বলা হয়েছে ওনার আরো আগে আসা উচিত ছিল এবং কথাগুলো তুলে ধরা উচিত ছিল, এরপরও আজ থেকে যে কথাগুলো উঠলো এর সংবিধানের বিষয়বস্তু ওনাকে আরো ক্লিয়ার করে মানুষকে বোঝানো উচিত। ইনশাআল্লাহ বিভিন্ন ফোরামে আমরা এই বিষয়ে কথা বলছি এবং কথা বলবো। সোমরেজাল করিম, আপনি কি মনে করেন এইসব বিষয়, আপনি যে প্রশ্নগুলো আনলেন, সরকারের ভেতরে, প্রশাসনের ভেতরে যাদের মনে প্রশ্নগুলো আছে তারা কি বিষয়টাকে আড়াল করার জন্য এই যে জুলাই ঘোষণা, এটা নতুন একটা কাঠামো যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে, এটার সাথে ওইটা কোনো সম্পর্কিত বিষয়টা? অবশ্যই এটা একেবারে প্রকাশ্য দিবালোকের মতো সত্য। কারণ যারা এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকারকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বিব্রতকর অবস্থায় ফেললো, বা তাদেরকে বলতে পারি যে তাদের ফেলে দিল, এরকম ভাবে যদি আমি বলি, তাহলে তারা কি জানে না কনস্টিটিউশনের প্রভিশন? আমার বিশ্বাস তারাও জানেন। এই জন্যই কনস্টিটিউশনটাকে কিভাবে ছুড়ে ফেলে দেওয়া যায়, কনস্টিটিউশনের বিধিবিধানকে কিভাবে ফেলে দেওয়া যায়, সেজন্যই তাদের তথাকথিত জুলাই ঘোষণা এবং অন্যান্য প্রক্রিয়ার প্রচেষ্টা। এখন এগুলোতে লাভ হবে না। এই কারণে একটা কনস্টিটিউশন করার অথরিটি কার? নির্বাচিত জনপ্রতিনিধিরা। আমাদের কনস্টিটিউশনটার প্রথম কিন্তু ছিল যেটা আমাদের যারা 70 সালের নির্বাচনে পার্লামেন্টের 2টা ফোরামে যারা নির্বাচিত ছিলেন তাদের ভিতর থেকে একটা ডিক্লারেশন আসছিল, একটা অর্ডিন্যান্স ছিল যে যতক্ষণ কনস্টিটিউশন তৈরি করা না হয় ততক্ষণ এই অধ্যাদেশের ভিত্তিতেই পরিচালিত হবে। সেটা ছিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। তারপরে কিন্তু একটা ইলেক্টেড বডি কিন্তু কনস্টিটিউশন ফর্ম করার জন্য একটা অথরিটি করলেন। তারপর পার্লামেন্টে গেল, নিয়ম কানুন অনুসরণ করে সমস্ত কিছু করে পার্লামেন্ট সেটাকে পাশ করলো। কাজী আপনি রাস্তায় জন 20 লোক দাঁড়িয়ে বা 10 লাখ লোক দাঁড়িয়ে আপনি বললেন যে বাংলাদেশের সংবিধানকে ফেলে দিলাম, আমরা আজ থেকে জুলাই ঘোষণাকেই কনস্টিটিউশন হিসেবে গ্রহণ করলাম। এটা গায়ের জোরে করতে পারেন, ক্ষমতার জোরে করতে পারেন, কিন্তু এর কিন্তু আইনগত কোনো ভিত্তি নাই। পৃথিবীর কোন দেশে এইভাবে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে ফেলে দেওয়ার পরে দীর্ঘদিন সংবিধানের অধীনে রাষ্ট্র চলবে, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তারা ওই সংবিধানের অধীনে শপথ নেওয়ার পরে সুবিধা মতো সময় 10 মাস পরে এসে বলবেন যে আমরা এখন এই সংবিধান মানি না। এটা তো গ্রামের বলে চাড়াবাটি খেলার মতো জিনিস না। আর সংবিধানকে মানি না এই কথা বলার কনসিকুয়েন্সটা কি হবে সেটাও মাথায় রাখবেন। আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে একজনের প্রশ্ন করেছিলেন যে আপনারা যে বলতেছেন যে আপনার সরকারের অংশ, আপনাদের ভিত্তিটা কি? আমি যতটুকু ওনাকে দেখেছিলাম উনি হঠাৎ একটা বিব্রতকর অবস্থায় বলেন এই যে আন্দোলন হয়েছে, আন্দোলনের জনগণের মতামত এটাই তো আমাদের ভিত্তি। আমার প্রশ্ন, বাংলাদেশের লোক যদি 18 কোটি হয় তাহলে ঢাকায় আন্দোলন করছেন যে কজন, তাদের সংখ্যা কতজন? তাহলে আপনি কতজনের ম্যান্ডেট পেয়েছেন? ঢাকায় যদি ধরে নি যে 10 লাখ লোক হয়েছে, না ঢাকা যদি 1 কোটি লোক ধরে নি, আমি কথার কথা, তাহলে 18-19 কোটি লোকের ভিতরে আপনি 1 কোটি লোক আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছে, এটা কি আপনার বক্তব্য গ্রহণযোগ্য হবে? এখানে প্রণিধানযোগ্য, ওনারা কেউ আন্দোলনের সময় বলেন নাই যে আমরা সরকার বদলাবার জন্য আন্দোলন করছি। ওনারা কোটা নিয়ে আন্দোলন করছেন, সে কারণে ওনাদের কোটা আন্দোলনের অনেক সংগঠকরা এখন বলতেছেন যে আমাদের তো বলা হয়নি যে সরকার গঠন করে ওনারা উপদেষ্টা হবেন, ওনারা ক্ষমতা ভোগ করবেন, ওনারা চাঁদাবাজি করবেন। এইটা জানলে তো এদের সঙ্গেই আমরা আসতাম না। এটা হলো এক। নাম্বার 2 হচ্ছে গঠন করার জন্য যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউরটা এখানে যেটা লিগ্যাল স্ট্যাটাসটা, সেই লিগ্যাল স্ট্যাটাসকে ডাবল চেঞ্জ করা যাবে না। আপনি যদি বিগিনিং এই বলতেন যে না আমরা এই সংবিধান মানি না, কোনো কিছু মানি না, ইত্যাদি ইত্যাদি, আমরা নতুন করে একটা বিপ্লবী সরকার গঠন করব, সেটা নিয়ে আলাদা কথা বলতে পারতেন তারা। সেই জায়গাটাও কিন্তু তাদের নাই। কাজেই ওনারা কিন্তু এখন এত মাস পরে এসে নতুন করে বলে আমরা একটা জুলাই প্রোক্লামেশন দেব। এই প্রোক্লামেশন দেওয়ার অথরিটি ওনাদেরকে কে দিয়েছে? ওনাদের তো কোনো লিগ্যাল স্ট্যাটাস ওনাদের নাই। ওই জুলাই প্রোক্লামেশন বলুক, আত্মরক্ষার প্রোক্লামেশন বলুক, ইনডেমনিটি বলুক, এটা কখনোই কিন্তু স্থায়ী কোনো রূপ লাভ করবে না। যতক্ষণ ক্ষমতা